ধরুন ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করা হলো বিদ্যালয়ে বসন্ত উৎসবে মুসলিম বাচ্চাদের অভিভাবকরা যদি অংশগ্রহণে আপত্তি করেন, একজন শিক্ষক হিসেবে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? উত্তর কি হবে? স্যার, একজন শিক্ষক হিসেবে আমার প্রথম দায়িত্ব হবে সব ধর্ম এবং সংস্কৃতির প্রতি সম্মান বজায় রাখা। যদি কোনো অভিভাবক ধর্মীয় কারণে তাদের সন্তানকে বসন্ত উৎসবে অংশ নিতে না দেন বা অনুমতি না দেন, তাহলে আমি জোর করব না কখনোই, বরং অভিভাবকদের সঙ্গে শান্তভাবে আলোচনা করব বিষয়টি নিয়ে এবং জানাবো যে বিদ্যালয়ের এই যে উৎসবটি সেটি কিন্তু সাংস্কৃতিক এবং আনন্দমূলক একটি উৎসব। ধর্মীয় কোনো বাধ্যবাধকতা এখানে নেই। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে ওই শিক্ষার্থীদের জন্য অন্য যে কোনো সৃজনশীল বা কোনো শিক্ষামূলক কাজে যুক্ত করবার ব্যবস্থা করব, যাতে তারা নিজেদেরকে আলাদা না মনে করে, বঞ্চিত মনে না করে এবং বিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় থাকে। নেক্সট প্রশ্ন আপনাকে করা হলো, কোনো মুসলিম বাচ্চার গায়ে মুখে অন্য বাচ্চা আবির লাগিয়ে দিল এবং তা নিয়ে একটা বিরাট বিতর্ক সৃষ্টি হলো, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? স্যার, এই পরিস্থিতিতে শিক্ষককে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে হবে। আমিও তাই করব। প্রথমে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনব। এরপর শিশুদের বোঝাতে হবে বা বোঝাবো যে কারো ব্যক্তিগত বা ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত দেওয়া কখনোই উচিত নয় এবং আনন্দের নামেও কাউকে জোর করা উচিত নয়। তোমার কাছে যা আনন্দ অন্যদের কাছে তা আনন্দের কারণ নাও হতে পারে। প্রয়োজনে ক্লাসে এই ধরনের সহনশীলতা বা পারস্পরিক সম্মান রক্ষা এবং বৈচিত্র্য গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে তাই স্পষ্ট নিয়ম নির্ধারণ করব স্কুলে। আজকের ভিডিওতে আমার গলাটা হয়তো অন্যরকম শোনাচ্ছে, আমার গলা পুরো ভেঙে গেছিলো, দুদিন ভিডিও আনতে পারিনি, ওই জন্য আজকে একটু অন্যরকম লাগছে। মানে গলাটা আগের মতো নেই, তো যে কারণে হয়তো আপনাদের শুনতে একটু কষ্ট হতেও পারে, একটু মানিয়ে নিন আজকের দিনটা। কোনো শিশুকে, নেক্সট প্রশ্ন, কোনো শিশুকে আপনি একটু বকাঝকা করেছেন, তাই সে তার অভিভাবককে ডেকে নিয়ে এসে একটা হাঙ্গামা সৃষ্টি করেছে। এই অবস্থা আপনি সামাল দেবেন কিভাবে? একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন সেই সময়? প্রথম কি স্যার, আমি নিজেকে শান্ত রাখবো, সংযত রাখবো। প্রত্যেকটি এরকম উত্তরের ক্ষেত্রে কিন্তু আমি প্রথম কথাটা যেটা বলি, আমি শান্ত থাকবো, সংযত থাকবো, পরিস্থিতি উত্তপ্ত না করে অভিভাবককে সম্মানজনকভাবে বসে কথা বলবার অনুরোধ করব। এরপর মনোযোগ দিয়ে তাদের অভিযোগ শুনবো, বোঝাবো যে শিশুকে বকাঝকা দেওয়া সেটার উদ্দেশ্য কিন্তু শাস্তি দেওয়া ছিল না, বরং শৃঙ্খলা এবং সংশোধন ছিল তার উদ্দেশ্য। যদি আমার কথায় বা আচরণে কোথাও কোনো ভুল হয়ে থাকে আমি তা স্বীকার করব, ক্ষমা চাইতেও প্রস্তুত থাকব। একই সঙ্গে প্রধান শিক্ষক মহাশয় বা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে তাদের উপস্থিতিতেই গোটা ব্যাপারটা আলোচনা করব, যাতে সিদ্ধান্ত স্বচ্ছ হয় এবং ন্যায্য হয়। পুরো যে প্রক্রিয়া, সেই পুরো প্রক্রিয়ায় শিশুর মানসিক সুরক্ষা, অভিভাবকের সম্মান, বিদ্যালয়ের শৃঙ্খলা, এই তিনটি বিষয়ে যাতে রক্ষিত হয় সেই ব্যবস্থা আমি সমান গুরুত্ব দিয়ে দেখব এবং এভাবেই আমি পরিস্থিতি সামাল দেব। তাহলে দেখুন, তিনটে জিনিস, শিশুর মানসিক সুরক্ষা, মানে শিশু তো যে অভিযোগ করেছে সুতরাং তার মানসিক সুরক্ষা লাগবে, অভিভাবক এসে চিল্লাচ্ছে কিন্তু অভিভাবকেরও কিন্তু সম্মান লাগবে এবং বিদ্যালয়ের শৃঙ্খলা সেটিও যাতে নষ্ট না হয়। তিনটে জিনিস কিন্তু আপনাকে দেখতে হবে, তিনটে কথা বলতে হবে। এই তিনটে জিনিস রক্ষিত রেখে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনে ভুল যদি করে থাকেন, মনে করেন আপনি ভুল স্বীকারও করে নেবেন এবং বোঝাবেন যে শাস্তি দেওয়াটা কোনো উদ্দেশ্য ছিল না, শৃঙ্খলা এবং সংশোধন ছিল উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, এই চাকরিটা না পেলে আপনি কি করবেন? স্যার, এই চাকরিটা না পেলে আমি হতাশ হব না, আমি এটাকে নিজের প্রস্তুতি এবং দক্ষতা আরও উন্নত করবার একটি সুযোগ হিসেবে দেখব। যেখানে ঘাটতি ছিল সেগুলো অবশ্যই চিহ্নিত করব এবং আমার বিষয়ভিত্তিক জ্ঞান, পেডাগজি এবং ক্লাসরুম ম্যানেজমেন্টে আরও কাজ করতে চাইব আমি। পাশাপাশি শিশু মনোবিজ্ঞান, এডিপি 2020, আধুনিক শিক্ষণ পদ্ধতি নিয়ে আমি আরও নিয়মিত চর্চা চালাতে থাকব। পরবর্তী সুযোগে আমি আশা করি এই এখনকার যে ভুলগুলো বা যেখানে কমতি রয়েছে সেগুলো
কাটিয়ে উঠবো এবং আমি আরও আত্মবিশ্বাসী এবং প্রস্তুত হয়ে আসার চেষ্টা করব। কারণ শিক্ষকতা আমার লক্ষ্য এবং একটা দায়িত্ববোধের জায়গা, সুতরাং অবশ্যই আমি সেইভাবে নিজেকে আবার তৈরি করব। নেক্সট প্রশ্ন, আপনি ওপেন থেকে এমএ করেছেন কেন? এই প্রশ্নটা অনেকের, কিন্তু আপনি ওপেন থেকে মাস্টার্স করেছেন কেন? তো এখানে উত্তরটা কী হবে? ওপেন ইউনিভার্সিটি থেকে করবার যে ভালো দিকগুলো, সেগুলো এখানে উল্লেখ হবে। স্যার, আমি ওপেন বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছি কারণ নিয়মিত কলেজে পড়ার সুযোগ আমার পক্ষে ছিল না, কিন্তু উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছাটা দৃঢ় ছিল। ওপেন সিস্টেমে পড়াশোনা করে আমি সময় ব্যবস্থাপনা শিখেছি, আত্মনির্ভর হতে শিখেছি, ধারাবাহিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে পেরেছি। স্যার, আমি পরিস্থিতিকে সীমাবদ্ধতা না ভেবে শক্তিতে রূপান্তর করতেই আগ্রহী এবং ওই কারণেই আমি ওপেন থেকে এমএ করেছি, যা আমাকে একজন দায়িত্বশীল এবং সচেতন শিক্ষক হতে সাহায্য করছে বলে মনে করি। নেক্সট প্রশ্ন, এটা অনেকের প্রশ্ন, আপনাকে আমি কেন চাকরিটা দেবো? অনেকে প্রশ্নটা করেছেন, আপনাকে কেন চাকরিটা দেবো? এখানে আপনার আত্মবিশ্বাসের কথা বলতে হবে। স্যার, আমি বিশ্বাস করি আমাকে যদি চাকরি দেন বা আমি যদি চাকরি পাই, সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠান বা স্কুল একজন দায়িত্বশীল, ধৈর্যশীল ও শিশু কেন্দ্রিক একজন শিক্ষক পাবে। আমার বিষয়জ্ঞান ছাড়াও আমি শ্রেণীকক্ষে সহজ ভাষায় উদাহরণ এবং কার্যভিত্তিক পদ্ধতিতে পড়াতে পারি। আমি শিক্ষার্থীদের মানসিক চাহিদা বুঝতে পারি, তাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করি, বন্ধুত্বপূর্ণ আচরণ করি এবং নিজের কাজের প্রতি যতটা সম্ভব সৎ এবং নিয়মিত থাকার চেষ্টা করি। শেখার প্রতি আগ্রহ আমার রয়েছে, নিজেকে নিয়মিত আপডেট করবার মানসিকতা রয়েছে। বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে দলগতভাবে যে কাজ করবার সক্ষমতা, সেটিও আমার খুব প্রিয় আর কি। তো আমার মনে হয় এই গুণগুলো আমার মধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে আমি যদি বিদ্যালয়ে কাজ পাই, আমি যদি জয়েন করতে পারি আমার চাকরিতে, সেক্ষেত্রে আমার স্কুল নিশ্চয়ই আমার স্কুলকে আমি আমার দিক থেকে লাভবান করবার চেষ্টা করবো স্যার। নেক্সট একটি প্রশ্ন, যদি ক্লাসে একটা বাচ্চা খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করে এবং তারপর অন্যদের বিরক্ত করে, এরকম অবস্থায় ক্লাসের শৃঙ্খলাটি রক্ষিত হচ্ছে না, আপনি একজন শিক্ষক হিসেবে কি করবেন? স্যার, আমি প্রথমে শান্তভাবে পরিস্থিতি সামলাবো। ওই যে একই কথা বলেছিলাম, শান্তভাবে পরিস্থিতি সামলাবো, এটাই প্রথম কথা হবে। কোনো বাচ্চাকে আলাদা করে বকাঝকা করবো না। যে বাচ্চাটি দ্রুত কাজ শেষ করে ফেলেছে, তাকে বলবো, তুমি খুব ভালো কাজ করেছো, দ্রুত কাজ করেছো, কিন্তু এখন একটু চুপচাপ বসো এবং অতিরিক্ত এই কাজটা করো। এবার অতিরিক্ত কাজটা কি হতে পারে? আমি তার জন্য কোনো এনরিচমেন্ট কাজ দেব, যেমন ছবি আঁকা, কোনো সহজ ধাঁধা বা বই পড়া বা নিজের কাজটা আর একবার যাচাই করে দেখা, এই সমস্ত কাজগুলো আমি তাকে দিতে পারি। এতে সে ব্যস্ত থাকবে এবং বিরক্ত করবার সুযোগ পাবে না। একই সঙ্গে যারা ধীরে ধীরে কাজ করছে তাদেরও সময় এবং উৎসাহ দেব, বলবো যে ধীরে ঠিকভাবে করাটাই আসল, তাড়াহুড়োর কোনো দরকার এখানে নেই, এতে তারা চাপমুক্ত থাকবে। প্রয়োজনে দ্রুত কাজ করা বাচ্চাটিকে দায়িত্ব দেব, যেমন খাতা গুছিয়ে রাখা, বোর্ডের কাজ দেখতে সাহায্য করা, যাতে তার শক্তি, মানে সে তো আগে দিয়েছে, সুতরাং সে সবার থেকে একটু আলাদা, তার যে পজিটিভ যে শক্তি, সেই শক্তিটাকে যাতে পজিটিভভাবে ব্যবহার করা হয়। এইভাবে আলাদা দক্ষতার বাচ্চাদের প্রয়োজন বুঝে কাজ ভাগ করে দিয়ে আমি ক্লাসের শৃঙ্খলা বজায় রাখবো এবং সবাইকে সর্বোপরি সম্মান এবং উৎসাহের পরিবেশে রাখার চেষ্টা করবো স্যার। একজন ছাত্র আপনাকে জিজ্ঞেস করলো, স্যার, পড়াশোনা কি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য? আপনি কি উত্তর দেবেন? আমি বলবো যে না, পড়াশোনা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য কখনোই নয়। পড়াশোনা মানুষকে ভালো মানুষ বানায়, ভালো মানুষ হতে শেখায়, ঠিক ভুল বুঝতে শেখায় এবং ভালো আচরণ শেখায়, চিন্তা করতে শেখায় এবং জীবনের যে নানা রকম সমস্যা তার সমাধান করতে শেখায়। তাহলে চাকরির সঙ্গে পার্থক্য কি, বা চাকরিটা কেন লক্ষ্য নয়? চাকরি হলো পড়াশোনার একটি ফল, কিন্তু লক্ষ্য নয়। পড়াশোনার আসল উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন, চরিত্র গঠন, আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজের জন্য নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে তোলা। চাকরি হলো জীবনের একটি অংশ, আর পড়াশোনা হলো পুরো জীবনের পথ। এই ছিল আজকের ভিডিও। স্ক্রিনে আমার নম্বর দিয়ে দিয়েছি দুবার, আপনারা আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনাদের ইন্টারভিউ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন উত্তর তৈরি বা যে কোনো কোয়ারিজ থাকে, তাহলে সেগুলো আমাকে জানাতে পারেন, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমি গত দুদিন আমি ভিডিও আনতে পারতে, আমার গলাটা প্রচণ্ড খারাপ হয়ে আছে, কোনো রকমে আজকের ভিডিওটা দিলাম, একটু কষ্ট করে আজকে শুনে নিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।